আমি একজন টিচার হয়ে বাল্যবিবাহ করব? তুমি ভাবলে কি করে আম্মু? আমি এই বিয়ে করতে পারবো না। ছেলের মুখে এমন কথা শুনে হু হু করে কেঁদে উঠল মালিহা দেওয়ান। কাঁদতে কাঁদতে বলে উঠল, দেখ, ওই মেয়ের মা ওই দিন রক্ত না দিলে তুই আজ এই পৃথিবীর আলো দেখতে পারতি না বাপ। তাই বলে আমাকে বিলিয়ে শোধ দেবে তুমি? বাবা, তুমি কিছু বলো তোমার বউকে, নাকি তুমিও সেই কথাই বলবে? রেজওয়ান দেওয়ান ছেলের কথা শুনে একটু নড়ে চড়ে বসলেন আর গলা খাকারি দিয়ে বলে উঠল, ঠিকই তো বলেছে ছেলে। সে কেন বাল্যবিবাহ করবে? তাকে কি তুমি অকালে শিশুপালা শেখাবে? যদি তুমি তাই চাও তো চলো শিশুটাকে ধরেই নিয়ে আসি। নিজের বাবার মুখে এমন কথা শুনে আরো রেগে গেল। মাথার চুল বেয়ে ঘাম ঝরতে শুরু করলো। হাতের রগগুলো ফুলে উঠল। কপালে দুই আঙ্গুল ঠেকিয়ে একটু শান্ত হওয়ার বৃথা চেষ্টা চালালো, কিন্তু অসক্ষম হলো। উঁচু গলায় বলে উঠল, আমি বলেছি যেহেতু বিয়ে করব না তো করব না। আমি এখন এই মুহূর্তেই ঢাকায় চলে যাব। বলেই সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলে তখনই তার মা উচ্চস্বরে বলে উঠল, তুই যদি এই বিয়ে না করিস তো আমার মরা মুখ দেখবি। বলেই রুমে চলে গেল। তার পেছন পেছন ছুটল রেজওয়ানও। নিজের রুমে এসে দরজাটা আটকে রুমের সবকিছু রাগের বশে ভাঙতে শুরু করলো মেহেরাব। বিছানায় বসে তার ঘাড় অবধি বেয়ে পড়া চুলগুলো খামচে ধরলো রাগে। ঘাড় ডলতে শুরু করলো ক্রমশ। দরজার বাইরে থেকে বারবার রুম ধাক্কাচ্ছে তার মামা সিফাত শিকদার, কিন্তু তার সেই খেয়াল নেই। একটা টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকলো। লম্বা শাওয়ার নিয়ে আধা ঘন্টা পর বের হলো। রুমে এসেই জামা কাপড় প্যাকিং করতে শুরু করলো লাগেজে। 5 বছর পর লন্ডন থেকে দেশে ফিরে কলেজের প্রফেসর হিসাবে জয়েন করেছে গত 2 মাস হলো মেহরাব দেওয়ান। বিদেশের উজ্জ্বল আলো, ব্যস্ত শহরের শব্দ আর ভিড়, সবকিছু যেন এখন অতীতের কথা। তার চোখে আর কোনো উচ্ছ্বাস নেই, শুধু গভীর এক শান্তি আর অন্তর্নিহিত বিষণ্ণতা। কলেজের ছাত্রছাত্রীদের মুখে কখনো কৌতুক মিশ্রিত হাসি, কখনো বিরক্তি, তবুও মেহরাব শুধু নিঃশব্দে তাদের সাথেই ব্যস্ততার সময় পার করেছে। সে জানে তার জীবনে কিছুই আর আগের মতো নেই। কলেজ থেকে ছুটি পাওয়ার খবর পেয়ে তার বাবা মায়ের জোরাজুরিতে নানুর বাড়ি ঢাকার একটি ছোট্ট গ্রামে এসেছে ছুটি কাটাতে। আজ প্রায় 1 সপ্তাহ হলো এসেছে নানুর বাড়িতে। আর এই সুযোগে তার মা এই কাণ্ড ঘটাবে তা তার অজানা ছিল। ব্যাগ গুছিয়ে নিচে নামতেই পাশের রুম থেকে হঠাৎ তার মা বেরিয়ে এসে চিৎকার করে উঠল, তুই আমাকে ভালোবাসিস না বাপ? তুই চাইছিস আমি মরে যাই? আচ্ছা, এই বের হচ্ছিস তো আমার এই তাজা মুখ দেখে? ফিরে আসলে আর পাবি না এই আমি বলে দিলাম। বলেই ঘরে গিয়ে দরজাটা আটকে দিল মালিহা। তার সেই কণ্ঠ কেঁপে উঠল সিঁড়ি আর বসার রুম। বাড়িতে মেহরাবের নানা আর মামা, তার ছেলে মেয়ে আর তার বউ থাকে। মেহরাবের 2 মামা, একজন এই বাড়িতেই থাকে, তিনি এই বাড়ির ছোট ছেলে, আর একজন যিনি বড় আমেরিকাতে থাকে তার ফ্যামিলি নিয়ে। শুধু তার ছেলে যে মেহরাবের সমবয়সী, সে ঢাকাতেই মেহরাবের বাসায় থাকে। মেহরাবের নানা তার ছেলের কাছেই গেছে কিছুদিনের জন্য আমেরিকাতে। বাড়িতে সবাই ঘাবড়ে গেল। রেজওয়ানও থমকে দাঁড়ালো। হাওয়ায় যেন এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়ল। মেহেরাব সেখানেই দাঁড়িয়ে গেল। সে যে এমন অবস্থায় পড়বে কখনো ভাবেনি। সবকিছু সাইডে রেখে সোজা তার মায়ের রুমের সামনে গিয়ে দাঁড়ালো। সবার জোরাজুরিতে আর নিজের ভেতরের সব ঝড় সামলাতে না পেরে মেহরাব হঠাৎ দরজা ধাক্কা দিয়ে বলে উঠল, আম্মু, আমি রাজি, প্লিজ তুমি কিছু করো না। 5 মিনিট যেন 5 যুগ হয়ে গেল। তারপর দরজাটা আস্তে করে খুলে গেল। দাঁড়িয়ে আছেন মালিহা, ভেজা চোখ আর ভাঙা মুখ নিয়ে। কাপা ঠোঁট, ভেতরের কান্না আর একরাশ যন্ত্রণা নিয়ে তিনি তাকিয়ে রইলেন মেহরাবের দিকে। তা দেখে মেহরাব একটা দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু মনে মনে ওই মেয়েকে চরম গালিগালাজ দিল। বিকালবেলায় সবাই মেয়ের বাড়িতে গেল। বিয়ে পড়ানো শেষ হতেই মেহরাব উঠে চলে যেতে লাগছিল, কিন্তু মেয়ে পক্ষের সম্পর্কের সালাসালি হবে,
তারা জোর করে মেয়ের ঘরে ঢুকিয়ে দরজাটা বন্ধ করে দেয়। তখন মেহরাব রাগে সামনে তাকাতেই দেখতে পেল একটা ছোট্ট মেয়ে লাল শাড়িতে মাথায় বড় ঘোমটা টেনে বিছানার এক কোণে বসে আছে। মেহরাবের চোখ ইতিমধ্যে লাল হয়ে গেছে রাগে, দুই হাতের মুঠো শক্ত করে ফেলেছে। দরজায় কয়েকবার কড়া দিয়েছে, কিন্তু ওপাশ থেকে শুধুই কয়েকজনের চাপা হাসির আওয়াজ শোনা যাচ্ছে। হঠাৎ মেয়েটা বিছানা থেকে নেমে এলো, ধীরে ধীরে মেহরাবের দিকে এগিয়ে এসে পা ছুতে গেল, দাদিদের শেখানো সালামের মতো করে। কিন্তু অমনি মেহরাব রাগে ফেটে পড়ল। তার নরম হাতটি এক ঝটকায় ধরে দেওয়ালের সাথে চেপে ধরল। আরেক হাত দিয়ে মেয়েটির গলা চেপে ধরে দাঁতে দাঁত চেপে গর্জে উঠল, খুব শখ বিয়ে করার? হ্যাঁ, তুই জানিস আমার বয়স কত? আর তোর বয়স কত? বিয়ে করেছি বলে এই মনে করবি না যে আমি তোকে মেনে নিব? জীবনেও না। নেক্সট টাইম আমার চোখের সামনে পড়েছিস তো চড়িয়ে সিধে করে দেব। মাইন্ড ইট। বলেই সে মেয়েটির গলা ছেড়ে দিল। মেয়েটি কাশতে কাশতে দেওয়ালে হেলে পড়ল, চোখের কোণায় পানি জমে উঠল। এমন আচরণে সে হতভম্ব। সে তো শুধু তার দাদিদের শেখানো মতো পায়ে হাত দিয়ে সালাম করতে গিয়েছিল, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। ঘর জুড়ে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। মেহেরাবের বুকের ভেতর ঝড় থামেনি, আর মেয়েটির চোখে জমে থাকা জল যেন সবকিছু ভাসিয়ে নিয়ে যেতে চাইছে। কয়েক মিনিটের পর দরজা খুলে দিল, আর মেহরাব হুড়হুড় করে ঘর থেকে বেরিয়ে চলে গেল। এইবার তার আর ঘরের দিকে নজর থাকলো না। সে পরিবারের ফিরেও যাওয়া তো দূরের কথা, সোজা বাইরে গিয়ে গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। গাড়ির ইঞ্জিন গর্জন করলো, আর মেহরাবের মনও যেন সেই গর্জনের সাথে মিশে ঝড় উঠল। তার চলে যাওয়া মাত্রই বাড়িতে শুরু হলো কানাঘোষা। প্রতিবেশীরা, আত্মীয় স্বজন এই খবর শুনে বিস্ময়ে ফিসফিস করতে লাগলো, কেমন পাত্র দেখে বিয়ে দিলেন যে কবুল বলতেই বর পালালো? আহা গো, এখন এই ছোট্ট অবুঝ ফুটফুটে মায়াডার কি হবে গো? পাড়ার কাকি চাচিদের মুখে মুখে এমন কথা শুনে অবুঝ ছোট্ট মেয়েটি খিলখিল করে হেসে ওঠে, যেন জীবনের প্রথম দুঃখের সংবাদটিও তার কাছে মজার কোনো খেলা মনে হচ্ছে এখন। তার মায়ের চোখেও তখন জল জমেছে, ঠোঁটে চাপা কান্না। এক কাকি ঠোঁট বাঁকিয়ে বলে ওঠে, দেখো কাণ্ড, মেয়ের আবার হাসিও লাগছে। বেহায়া মেয়ে, কেমন করে হাসে এমন অবস্থায়? লজ্জা নেই? স্বামী বিয়ে করেই ফেলে চলে গেল। কেউ কেউ বলল, দেখো, নতুন বর বিয়ে করেই চলে গেল, এ আবার কেমন কথা শুনি। কেউ আবার হাসি মুখে বলল, বড়লোক দেখে বিয়ে দিল, এখন বুঝবে কেমন লাগে। নার্গিস আক্তার এবার জোর গলায় বলেন, কে বলেছে? বর পালিয়েছে, তার কাজ আছে তাই তাড়াহুড়ো করে চলে গেছে। তা শুনে কয়েকজন মুখ ভ্যাংচালো। তখন পাশ থেকে অনুতপ্তের স্বরে একজন মধ্যবয়স্ক লোক বলে উঠল, আমার ছেলে এমনই, ওর কাজের চাপ ছিল তাই চলে গেছে। আমরা তো আছি, ওকে নিয়ে যাব। আশা করি আপনাদের অসুবিধা হয়নি আমার কথা বুঝতে। এবার আসতে পারেন আপনারা। তখন সব লোকজন কানাঘুষা করতে করতে চলে গেল। নিঝুম ঘরের মধ্যে তার স্বামীর আচরণের সেই ঘটনা মনের গভীরে চাপা দিয়ে রাখল। রেজওয়ান তার শ্বশুর বলেছিলেন তাকে এক্ষুনি নিয়ে যেতে, কিন্তু নার্গিস আক্তার মৃদু কণ্ঠে রাজি হয়নি। বলল, সকালে চলতি পথে নিয়ে যাবেন। এতে সবাই আর কিছু বলেনি, চুপচাপ চলে গেল। এইদিকে নিঝুমের সৎ বাবা শামীম হোসেন রেগে গিয়ে বলেন, মেয়েকে এক্ষুনি দিলে সমস্যা কি হতো? তোমার আপদ বিদায় হতো যত সব। বলেই তিনি ঘরে ঢুকে গেলেন। নিঝুমের চোখে অজান্তেই জল জমে গেল। মেয়েকে কাঁদতে দেখে তার মন যেন ভেঙে পড়ল। নার্গিছও মেয়ের কান্না দেখলো, আর নিজেকে ধরে রাখতে পারল না, নীরবভাবে কেঁদে উঠল। ঘরে শুধু সেই নিঃশব্দ কান্নার সুর বেজে চলল, যেন সবকিছুকে আরো করুণ করে তুলেছে। নার্গিস একদিকে নিজের দুর্বলতা অনুভব করছিল, অন্যদিকে মেয়ের জন্য দায়িত্ববোধ আর দুঃখের ভার যেন তার কাঁধে চাপা।
এই নীরব কষ্ট ঘরে ঘুরে বেড়াচ্ছিল। কোনো কথা বলা হচ্ছিল না, শুধুই চোখের জল। নিঝুম নিজেকে সামলে নিয়ে এক গভীর শ্বাস ফেলল। ভেতরের দুঃখ আর দ্বন্দ্বকে কিছুটা নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করলো। ধীরে ধীরে বলল, মা, কাল না গেলেই নয়। নূপুরকেও তো দেখতে পারতাম। ও আমাকে না পেলে তো অনেক কান্না করবে। নার্গিস তখন বলল, মারে, তুই চিন্তা করিস না। ও আসলেই আমি ওকে নিয়ে যাব তোর শ্বশুর বাড়িতে। এখন ঘুমিয়ে পড় মা। তা শুনে নিঝুমের কণ্ঠ হালকা কেঁপে উঠল। মা, আমার ভয় লাগছে। আজ আমার মাথায় হাত বুলিয়ে দিবে? নার্গিস আর কোনো কথা বলেনি। সে তো তার দ্বিতীয় বিয়ে করার পর থেকেই মেয়েটাকে আদর করতেও পারেনি, বরং কষ্টের দিনগুলো আরো বেড়ে গেছে। এই ভেতরের বেদনা আর হতাশা দেখে কে? তার এই বর নিঝুমকে একদমই দেখতে পারে না, শুধু তাড়িয়ে দিতে চায়। কোনো সদয় মুহূর্ত নেই বললেই চলে। গ্রামে কিছুদিন আগে যখন তার সাথে মালিহার দেখা হলো, গল্পে গল্পে সে তার দুঃখের কথাগুলো বলে। মালিহা তখন নিশ্চয়তা দিয়ে বলল, সে তার ছেলের সঙ্গে বিয়ে দিবে তার মেয়ের। এতে কিছুটা সান্ত্বনা পেলেও এখন সে চিন্তিত ছেলের এমন আচরণ দেখে। তার ছোট্ট মেয়ে 9-এ পড়ে, হেসে খেলার বয়স এখন। এমন পরিস্থিতির কারণে তাকে বিয়ে দিতে হয়েছে। তার মেয়ের কপালে কি আছে কে জানে। সেই দুঃখ আর ভবিষ্যতের অনিশ্চয়তা সব মিলিয়ে নার্গিসের মনও অস্থির হয়ে উঠল। মেহরাব ভোর 6টা নাগাদ বাড়ি ফিরল। কোনো কথা না বলেই সে রুমে ঢুকে ফ্রেশ হলো। তারপর সিগারেট হাতে নিয়ে ব্যালকনিতে বসলো। আজ আর ঘুম হবে না। চোখ দুটো ক্রমশ আরো লাল হতে লাগলো ঘুমের অভাবে। নিঃশ্বাসে ধোঁয়া বের হচ্ছে, আর সে একটার পর একটা সিগারেট শেষ করতে লাগলো, যেন প্রতিটি ধোঁয়ার সঙ্গে তার রাগ, হতাশা আর একরাশ ক্ষোভও মিশে যাচ্ছে বাতাসে। ব্যালকনির লোহার গ্রিল ধরে সে চুপচাপ দাঁড়িয়ে আছে, ভেতরে ঝড়ের মতো অনুভূতি সামলাতে গিয়ে। আজকের ঘটনা, মনের অস্থিরতা আর জীবন জুড়ে বিরক্তি, সব মিলিয়ে তার মন যেন অগ্নির মতো জ্বলে উঠেছে। মিহির ভোরবেলায় উঠে নিচে নামতেই কাজের লোকের কাছে থেকে জানতে পারল মেহেরাব এসে গেছে। সে খুশির মুখে সোজা মেহরাবের রুমে গিয়ে চিৎকার করে উঠল, অভিনন্দন মামু। তো বউ কেমন লাগলো? বলেই সে ব্যালকনিতে উঠল, কিন্তু হঠাৎ থমকে গেল। চোখে বিস্ময় আর কৌতূহলের মিশ্রণ। পুরো ব্যালকনি জুড়ে ছড়িয়ে আছে সিগারেটের প্যাকেট, ধোঁয়ার গন্ধ, প্যাকেটের খোলা আংশিক অবস্থা। সব মিলিয়ে মনে হচ্ছে এখানে কেউ দীর্ঘ সময় ধরে একা বসে এইসব খেয়ে খেয়ে এই হাল করেছে। মিহির কয়েক মুহূর্ত স্থির হয়ে রইল। বুঝতে পারল মেহেরাবের আজকের মনোভাব কোনো সাধারণ সকাল নয়। সে ধীরে ধীরে রুমের দিকে তাকিয়ে বলল, মামু, ঠিক আছিস তো? নাকি বউ পাওয়ার আনন্দে মাথা নষ্ট করে ফেলেছিস? মেহেরাব সামনে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তুই জানতিস এসব? সরাসরি কোনো দ্বিধা ছাড়াই মিহির কণ্ঠে ঝলকালো, অবশ্যই মামু, মেয়ে সব কুছ জানতি হো। মেহরাব রাগে লাল হয়ে গেল, চুপচাপ পেছনে ঘুরে দাঁড়ালো। আর ঠিক সেই মুহূর্তেই মিহির ভয়ে লাফিয়ে ওঠে, হাত দুলিয়ে বলল, ওহ মাই ফাদার! তোর চোখ এমন লাল কেন ভাই? এমনিতেই তো তোর হেয়ার স্টাইল জঙ্গলিদের মতো, তারপর এমন চোখ দেখলে মনে হচ্ছে পুরো মুঞ্জিলিকা। সরি সরি, তুই তো আবার ছেলে, তাহলে মুঞ্জিলিক। বলেই মিহির হাসতে শুরু করলো। তার সেই উল্লাস, চঞ্চলতা আর কথার তীক্ষ্ণতা মেহরাবের রাগকে আরো উস্কে দিল। মেহরাবের মাথায় যেন রাগের আগুন চড়ে বসলো। চোখের লাল রং, ভাঙা মন আর মিহির অনভিত অনভিতপ্রেত হাসি, সব মিলিয়ে রাগের আভাস যেন তুঙ্গে পৌঁছালো। হুট করেই মেহরাব খাবলে ধরল মিহিরের চুল। মুহূর্তেই দুজনের মধ্যে টানাটানি শুরু হয়ে গেল। চিৎকার, রাগ আর হালকা আঘাতের ধাক্কাধাক্কি, সব মিলিয়ে ঘর জুড়ে একটা অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ল।
এক পর্যায়ে দুজনেই হাঁপিয়ে শ্বাস ফুলে গিয়ে থেমে গেল। মেহেরাব বিছানায় গা এলিয়ে দিয়ে বসে থাকলো। মিহিরও শ্বাসকে সামলে বিছানার কোণে বসে রইল। মুখ ফুলিয়ে দুঃখর স্বরে বলল, আমাকে এই বয়সে টাকলা করলে বিয়ে করবে কে ভাই? নিজে তো বিয়ে করে নিলি। মেহেরাব রাগে চোখে আগুন ঝলমল করে উঠল। চুপ থাক, না হলে সত্যি সত্যি টাক বানিয়ে ফেলবো। ভোরের নামাজ পড়ার জন্য নিঝুমের মা অন্য ঘরে গিয়েছিলেন। নামাজে শেষে মেয়েকে দেখতে এসে দেখলেন ঘরে নিঝুম নেই। দীর্ঘশ্বাস ফেললেন তিনি। প্রতিদিনই এই সময় মেয়েকে পাওয়া যায় না। হতাশ মুখে ফিরে গিয়ে ঘরের কাজকর্মে মন দিলেন নার্গিস। সাইকেলটা চালিয়ে নিঝুম পাড়ার শেষ মাথায় এসে পৌঁছালো। পুকুর ধারের পুরনো কাঁঠাল গাছটার নিচে এসে চাকা থামালো সে। প্রতিদিন ভোরে এই জায়গাটায় আসে নিঝুম। জানে না কেন, জায়গাটা তার মনে অদ্ভুত এক শান্তি এনে দেয়। পানিতে ভাসা কুয়াশা আর ভোরের আলো মিশে যেন এক নিঃশব্দ গল্প বলে যায় তাকে। এই জায়গায় আসার অভ্যাস নিঝুমের ছোটবেলা থেকেই। পুকুরের পাড়ের এই নির্জনতা যেন তার পুরনো বন্ধুর মতো। চোখ বন্ধ করতেই ভেসে ওঠে কিছু ঝলমলে স্মৃতি। মায়ের হাত ধরে হাঁটা, কাদায় পা ডুবিয়ে হাসাহাসি, আর বিকেলে লুকোচুরি খেলার সেই সময়গুলো। কেমন করে যে সব ফিকে হয়ে গেছে, তবুও এই জায়গাটা এখনো সেই পুরোনো দিনের গন্ধ বয়ে আনে। বেলা 7টা বাজতেই নিঝুম বাড়ি ফিরে এলো। বারান্দায় সাইকেলটা রেখে সামনে চোখ পড়তেই দেখল রেজওয়ান দেওয়ান আর মালিহা দেওয়ান বসে আছেন উঠোনে। মালিহা দেওয়ান যখনই গ্রামে আসেন প্রায়শ নার্গিসের বাড়িতে আসেন, আর তখন নিঝুমের সাথে তার মিষ্টি কথোপকথন জমে ওঠে। আজও নিঝুম ছুটে গেল মালিহার দিকে। চঞ্চল কণ্ঠে বলল, আন্টি, তুমি এসেছো? মালিহা হেসে নিঝুমের কান ধরে বলেন, এই মেয়ে, আন্টি নয়, বলো আম্মু। নিঝুমের ছোট্ট মনে হয়তো পুরোটা বোঝার মতো বয়স হয়নি, তবুও সে হাসতে হাসতে বলল, আম্মু। মালিহা খুশি হয়ে নিঝুমকে বুকে টেনে নিলেন, আর দূর থেকে দাঁড়িয়ে নার্গিস শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছতে লাগলেন। মেয়েটার সুখ দেখেই যেন বুকের ভেতরটা হালকা হয়ে উঠল, আবার কেমন জানি ভারী হতে লাগলো। নার্গিস সকালের নাস্তা নিয়ে হাজির হলো। নিঝুমের সামনে বসে নিজ হাতে খাইয়ে দিল মেয়েটাকে। খাওয়া শেষ হতেই নিঝুম মালিহার সঙ্গে গল্পে মেতে উঠল। এই ফাঁকে নার্গিস ঘরের ভেতরে ঢুকে মেয়ের জামা কাপড় গোছানোর ব্যাগটা নিয়ে বেরিয়ে এলেন। ব্যাগটা দেখে মালিহার চোখ স্থির হয়ে গেল। কিছু না বলে তিনি বাইরে থাকা ড্রাইভার কাকাকে ইশারা দিলেন। তিনি এসে নিঝুমের ব্যাগ সহ সব জিনিসপত্র গাড়িতে তুলতে শুরু করলেন। নিঝুমের চোখে তখন সবকিছু ধরা পড়েছে। ছোট্ট চোখ দুটো হঠাৎই ঝলমল করে উঠল। মনে হলো ও বুঝে ফেলেছে সব। সে তাকিয়ে রইল মায়ের দিকে এক অদ্ভুত ভয়ের ছায়া নিয়ে। নার্গিসও আর নিজেকে সামলাতে পারল না। বুক ফেটে কান্না বেরিয়ে এলো তার মুখ দিয়ে। নিঝুম ছুটে এসে জাপটে ধরল মাকে। কাঁদতে কাঁদতে বলল, আম্মু, আমি যাব না, আমি থাকবো তোমার কাছেই। নার্গিস কিন্তু জানে, তাই তার কিছুই করার নেই। নিঝুমের সৎ বাবা আজ ভোরেই বেরিয়ে গেছে। যাওয়ার আগে কেবল একটা কথাই বলে গেছে, আমি ফিরে এসে যেন ওই মেয়েটাকে আর না দেখি। নার্গিস সেই কথা শুনে এখনো কেঁপে ওঠে ভেতরে ভেতরে। তবুও চুপচাপ মেয়ের চুলে হাত বুলিয়ে দিলেন, একটা নিরুপায় মায়ের মতো, যার নিজের সন্তানকেও আর আঁকড়ে ধরার অধিকার নেই। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। মেহরাব অনেক রাত পর্যন্ত জেগেছিল, তাই ভোর 5টার দিকে চোখে লেগে এসেছিল একটু। ওপাশে বসে থাকা মিহির তা দেখে আর বাতি জ্বালালো না। চুপচাপ জানালার পর্দা নামিয়ে দিল, যেন আলো এসে মেহরাবের ঘুমে ব্যাঘাত না ঘটায়। ঘরের ভেতর ছিল নিস্তব্ধতা। কেবল বাইরের রাস্তায় ভোরের হালকা হর্নের শব্দ ভেসে আসছিল। ঢাকার একদম নতুন দিনের শুরু। বেলা 8টা বাজতেই মেহেরাবের ঘুম ভাঙল। তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে পোশাক পরে নিল। ওর সঙ্গে মিহিরও তৈরি হয়ে নিল। দুজনেরই গন্তব্য একই জায়গা,
কারণ দুজনেই একই কলেজের শিক্ষক। রাস্তায় বেরিয়েই ঢাকার সকালের কোলাহল যেন তাদের চারপাশ ঘিরে ধরল, আর ব্যস্ত মানুষের ভিড়ে ভোরের শান্তিটুকু যেন হারিয়ে গেল। কলেজের গেটে ঢুকতেই একে একে ছাত্রছাত্রীরা সালাম জানালো। আসসালামু আলাইকুম স্যার। মেহেরাব সামান্য মাথা নেড়ে জবাব দিল, মুখে কোনো হাসি নেই। তার চিরচেনা গম্ভীর ভাবটি যেন মুখে স্থায়ী ছাপ। মিহিরও পাশে হাঁটছিল। দুজনেই নীরবে অফিস রুমের দিকে এগিয়ে গেল। তাদের কেবিনে বসে মিহির ঘড়ির দিকে তাকিয়ে বলল, আজ তো অনেক আগেই চলে এসেছি। মেহেরাব সংক্ষিপ্ত গলায় শুধু বলল, ভিড় এড়াতে ভালো লাগে, কিন্তু আসলে ভিড় নয়। মেহরাব পালিয়েছে নিজের ভেতরের অস্বস্তি থেকে। বাবা মায়ের সামনে দাঁড়াতে যেন না হয়, তাই ইচ্ছে করেই তাড়াতাড়ি এসেছে। সকাল গড়িয়ে দুপুর। দেওয়ান বাড়ির বড় গেট পেরিয়ে প্রবেশ করলো রেজওয়ান দেওয়ান, মালিহা দেওয়ান আর নিঝুম আক্তার। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসে ক্লান্ত নিঝুমের মুখে তখন অবসাদের ছাপ, চোখে ঘুম, শরীরে ক্লান্তি। মালিহা তা লক্ষ্য করতে মেয়ের হাত ধরে কোমল গলায় বলেন, চল আগে ভেতরে যাই। দুজন ভেতরে ঢুকতেই বাড়ি যেন অস্বাভাবিক নিস্তব্ধ লাগলো। মালিহা চারপাশে তাকিয়ে বলেন, ওরা কোথায়? কাজের লোক এসে জানালো, আজ দুজনের কেউই বাসায় খেতে আসেনি আপা। একবার ফোন করে খবর নিয়েছিলেন, কিন্তু ঠিক মনে নেই মেহরাব স্যার নাকি মিহির স্যার। শুনে মালিহা নিঃশব্দে এক হতাশার শ্বাস ফেললেন আর বলেন, সালমা, তুই এই ভুলে যাওয়ার স্বভাবটা কবে ঠিক করবি বলতো? সালমা বোকার মতো শুধু হাসলো। তারপর নিঝুমের মাথায় আলতো করে হাত বুলিয়ে বলেন, তুমি একটু বিশ্রাম নাও মা, ক্লান্ত লাগছে নিশ্চয়। নিঝুম কোনো কথা না বলে মাথা নেড়ে গেস্ট রুমের দিকে চলে গেল। বিছানায় বসতেই চোখ দুটো ভারী হয়ে এলো। মনে হলো পৃথিবীটা ঘুরে থেমে গেছে হঠাৎ। এক অচেনা শহর, অচেনা মানুষজন, অচেনা জায়গা, কেমন শূন্য শূন্য অনুভব হচ্ছে। আর মালিহা নিজের ঘরে ফিরে জানালার পাশে দাঁড়িয়ে রইলেন। বাইরের রোদে ঝলমলে দুপুরের মাঝে যেন একটা অদ্ভুত শূন্যতা ঘিরে ধরেছে তাকে। নিঝুম কোনো মতে ফ্রেশ হয়ে দুপুরের নামাজ আদায় করলো। তারপর শরীরটা এমন ভার লাগতে শুরু করলো যে আর এক মুহূর্তও চোখ খোলা রাখতে পারল না। বিছানায় শুয়েই যেন ঘুম তাকে জড়িয়ে ধরল নিঃশব্দে। এর মাঝেও মালিহা দু তিনবার এসে মেয়েকে জাগানোর চেষ্টা করলেন। নিঝুম, মা একটু কিছু খেয়ে নাও। প্রতিবারই নিঝুম আধো ঘুমে চোখ খুলে বলেছে, ঘুমিয়ে নেই আগে, তারপর খাবো। মালিহা কিছু না বলে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেন। বিছানার পাশে রেখে গেলেন এক গ্লাস পানি আর ঢাকা দেওয়া প্লেটে খাবার, যদি মেয়েটা একটু পরে জেগে ওঠে। বাইরে তখন বিকাল নামছে। জানালার ফাঁক দিয়ে রোদের শেষ আলো ঘরে ঢুকে নিঝুমের মুখে পড়ছে নরমভাবে। আর ঘুমের ভেতরও মেয়েটা যেন কোথাও হারিয়ে যাচ্ছে নতুন এক জীবনের অনিশ্চয়তার শুরুতে। বিকেল বেলায় রেজওয়ান দেওয়ান হাঁটতে বের হলেন। গত এক সপ্তাহের বেশি সময় গ্রামে কাটিয়ে আসায় তেমন হাঁটাহাঁটি হয়নি। ডায়াবেটিসের জন্য নিয়মিত হাঁটা চলা জরুরি, তাই আজ একটু দীর্ঘ পথই ঠিক করলেন তিনি। ওদিকে নিঝুমের ঘুম ভাঙল বিকালের হালকা আলোয়। চোখ খুলে কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে রইল, তারপর উঠে নামাজ পড়ে নিল। ওড়নাটা মাথায় সুন্দরভাবে গুছিয়ে নিয়ে বেরিয়ে গেল বসার ঘরের দিকে। চারপাশে তাকিয়ে শহরের বাড়ি ঘর, দেওয়াল সাজানো, আসবাব সবকিছু দেখে একটু অবাক হলো। সবকিছু কত সুন্দর মার্জিত, তবুও কেমন যেন বদ্ধ মনে হয়। তার মনে পড়ল গ্রামের খোলা মাঠ, কাশফুলের ভরা পুকুর পাড় আর বিকেলের সোনালি রোদে মায়ের ডাক। ভাবতেই মনটা কেমন জানি ভার হয়ে এলো। ঠিক তখনই মালিহার স্নিগ্ধ গলায় ডাক ভেসে এলো, কিরে মা, এইদিকে আয়, কিছু খাসনি এখনো, আয় খেয়ে নে। নিঝুমও বিনা কথায় চলে এলো। লক্ষ্মী মেয়ের মতো খেতে বসলো। খাওয়া শুরু করলো মালিহা। তার মাথায় হাত বুলিয়ে দিয়ে কোমল গলায় বললেন, শোনো মেয়ে,
আজ থেকে এটাই তোমার বাড়ি, যা ইচ্ছা তাই করবে, তবে বাইরে একা একা বের হবে না, ঠিক আছে? নিঝুম মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর মুখে সামান্য অভিযোগের সুরে বলল, আম্মু, বাসায় কেউ থাকে না নাকি? কেমন ভুতুড়ে বাড়ি মনে হচ্ছে। মালিহা হেসে ফেললেন। সন্ধ্যা হতে দে, দেখবি এক পাজি এসে হাজির হবে। আর তোর বড় ননদ, মানে তোর আপু, কাকির বাসায় গেছে, ফোনে জানিয়েছে এই তো আসছে বলেছে। তুই এখন খেয়ে নে, আমার তো অনেক কাজ বাকি। নিঝুমও কিছু না বলে চুপচাপ খেতে শুরু করলো। তার চোখে তখনও একরাশ কৌতূহল। এই নতুন শহর, নতুন বাড়ি আর অজানা কিছু মুখের অপেক্ষায়। সন্ধ্যা গড়াতে তখনও প্রায় ঘন্টা খানেকের বাকি। মিহির আর মেহেরাব বাড়ির গেটে দিয়ে ভেতরে ঢুকলো, কিন্তু ভেতরে পা রেখেই মিহির হঠাৎ থেমে গেল। এই ভাই, বলছিলাম কি, কিছু দেখলি নাকি? কণ্ঠে কাঁপুনি, কথা শেষ করেই ঢোক গিলল সে। মেহেরাব তখন ফোনে মুখ গুজে শান্ত গলায় বলল, নাথিং। মিহির এবার ভয় সামলে বামের দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল, আর মুহূর্তেই মেহেরাবকে জড়িয়ে ধরল। ভাই, পেয়ারা গাছে ভূত, দেখ না, পা দুলাচ্ছে কেমনে। ও আল্লাহ, আমি এখনো বিয়ে করি নাই, আমাকে অকালে বউহারা কইরো না গো। মেহরাব বিরক্ত হয়ে বলল, বেয়াদব, ছাড় বলছি। কই, কি দে। কথা শেষ করার আগেই ওর দৃষ্টি থেমে গেল। বাড়ির বাগানের বড় পেয়ারা গাছটার ডালে বসে আছে একটা ছোট্ট মেয়ে। সাদা জামা, কোমর অবধি নেমে আসা ঘন কালো চুল, আর এক হাতে পেয়ারা ধরা। সে আয়েশ করে পা দুলিয়ে পেয়ারা খাচ্ছে এই সন্ধ্যাবেলায়। দৃশ্যটা এতটাই অস্বাভাবিক যে মুহূর্তেই মেহরাবের মাথায় আগুন জ্বলে উঠল। বড় বড় পা ফেলে সে এগিয়ে গেল গাছটার দিকে, আর পেছনে ভয়ে কাঁপতে কাঁপতে মিহিরও সাহস জুগিয়ে পিছু নিল। এই মিস গ্রান্ট গার্ল, অন্যের বাড়িতে চুরি করছো, নামও বলছি। মেহরাব কটাক্ষ করে বলল। মিহির এবার ভয় ভীতি ভুলে বামে তাকিয়ে ছোট ছোট চোখ করে অদ্ভুত করে বলল, কে তুমি, ভূতের রানী? নিঝুম খাওয়ার সময় বিরক্ত মেজাজে পা উঠিয়ে বসলো। সে খাওয়া শেষে বাড়িতে একা একা লাগায়, নীরবে দরজা খুলে চুপি চুপি বাইরে বেরিয়ে আসে। আশেপাশে তাকিয়ে এক পলকেই পেয়ারা গাছটা দেখে তার চোখ ঝলসে উঠল। গ্রামে তো গাছ দেখলেই সে কেমন করে এক লাফে উঠে পড়ে, সে কথা মনে পড়ে যায়। কোনো কার্পণ্য নেই। নিঝুম ঝট করে পেয়ারা গাছে উঠে গিয়ে বসলো, পেয়ারা খেতে শুরু করলো। নিচেই মিহির মেহরাব গম্ভীর পুরুষ কণ্ঠে কোনো কথা শুনতে পেয়ে নিঝুম নিচে তাকালো। নিচে তাকিয়ে চোখ বিস্ময়ে বড় বড় করে সে চিৎকার করে উঠল, ওরে বাবা, বাড়িতে জঙ্গলি ঢুকেছে, আম্মু, আম্মু জলদি এসো। চিৎকার শুনে সবাই এক মুহূর্তের জন্য স্তব্ধ। শ্বশুরের বাগান, সন্ধ্যার নীরবতা, আর সেই হঠাৎ নিন্দুক চিৎকার একসাথে মিশে অদ্ভুত উত্তেজনা তৈরি করলো। মেহেরাব রীতিমতো রেগে চোখ লাল হয়ে উঠেছিল। নিঝুম তখন নিচের ডালে বসেছিল, তাই মেহেরাবের জন্য ধরতে অসুবিধা হয়নি। এক টানের দুই হাত দিয়ে সে নিঝুমকে ধরল, ঝাঁপিয়ে নামিয়ে নিয়ে গালে শক্ত করে চড় বসিয়ে দিল। নিঝুম, যিনি জীবনে এত শক্ত চড় আগে কখনো খায়নি, মাথা ঘুরতে লাগলো। মনে হচ্ছিল সোজাসুজি সে পড়ে যাবে, কিন্তু মেহেরাব হাত ঝাঁকি দিয়ে ততক্ষণে চিৎকার করল, এই, তুমি কাকে জঙ্গলি বললে? উত্তর দাও এখনই। সেই মুহূর্তেই বাড়ির ভেতর থেকে রেজওয়ান আর মালিহা চলে এলো। রেজওয়ান অবাক চোখে বাইরের দৃশ্যটা দেখে হালকা কণ্ঠে বলল, কি হচ্ছে এখানে? মালিহা খানিকটা শান্ত স্বরে বললেন, নিঝুম মা, তুই এইদিকে কখন এলি, কি হয়েছে? নিঝুম চুপ করে মাথা নত করে। মেহরাবের রাগ আর প্রহরীর নজর দেখে এখন আর পালানোর সাহস নেই। সে এখন রীতিমতো মেহরাবকে ভয় পাচ্ছে। সে কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, আম্মু জঙ্গলি মেহরাবের মারতে দেরি হলো না। জোরে আবারও আরেকটা চড় বসিয়ে দিল নিঝুমের ফর্সা গালে। মেয়েটা এবার ব্যথার চোটে ফুঁপিয়ে কেঁদে উঠল। মেহরাব রেগে তার মাকে বলে উঠল, হয় এই মেয়ে থাকবে এই বাড়িতে, নয়তো আমি। এখন বলো,
তুমি কি চাও? মালিহা বিস্ময় চোখে তাকিয়ে ছেলেকে বললেন, দেখ বাবা, ও ঢাকা শহর চেনে না, তারপর আবার ছোট মানুষ, এরকম করিস না বাবা। মেহরাব, তুমি এমন কথা কেন বলছো? ছোট মানুষও। মেহরাব তার বাবা মায়ের কাছে এই কথা যেন শোনার অপেক্ষায় ছিল। তা শোনা মাত্রই উচ্চ স্বরে বলে উঠল, ওকে ফাইন, বলেই বাড়ির ভেতরে চলে গেল। তা দেখে রেজওয়ান তার বইয়ের দিকে একবার তাকালেন। তার বইয়ের অমন হতাশার মুখ দেখে আর কিছুই বলল না, সোজা চলে গেল। মিহিরও সাথে চলে গেল। মালিহা নিঝুমের মাথায় হাত বুলিয়ে বলে উঠল, মারে, একটু দেখে শুনে কথা বলবি তো, ও তোর বর হয়তো। নিঝুম কান্নারত কণ্ঠে বলে উঠল, আম্মু, আমার বর তো দেখতে ভালো না। নিঝুমের এমন বোকা বোকা কথা শুনে মালিহা মাথায় হাত দিলেন আর ভাবলেন, মেয়েটা একেবারেই ছোট। আবারও বলে উঠল, তুই এই ভর সন্ধ্যাবেলায় গাছে উঠেছিলি কেন? আম্মু, আমার ভালো আম্মু, আমি গ্রামেও তো এমন উঠেছি কত। মালিহা দুই চোখ করে তাকিয়ে দেখল, নিঝুমের ফর্সা গালে চড়ের দাগ বসে গেছে একদম। অসহায়ের মতো চেয়ে থাকতে দেখে নিঝুম মালিহার দিকে তাকিয়ে বলল, আম্মু, চলো ভেতরে যাই। তারপর দুজনে চলে যায় ভেতরে। মালিহা নিঝুমকে রুমে নিয়ে গিয়ে গালে মলম লাগিয়ে দেয়। এর মাঝেই মিহিরের গলার আওয়াজ পেয়ে মালিহা নিঝুমকে রুমে বসিয়ে বের হয়ে আসতেই দেখে মেহরাব ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে নামছে। রেজওয়ান তা দেখে বলে উঠল, মেহরাব, পাগলামি করো না, ছোট মানুষ, ও বুঝতে পারেনি। আমি তো বড় বাবা, পাগলামি করার কোনো ওয়ে পাই না, তাই তো? আমি আজ থেকে ফুপির বাড়িতেই থাকবো, সেখান থেকেই কলেজে যেতেও অসুবিধা হবে না। আমি আসছি বাবা। মেহরাব, রাগের মাথায় কি কাজ করছিস তুই? শান্ত হ। খালামুনি, দেখো তো। মেহরাব এবার তার মায়ের দিকে তাকিয়ে, তার মা নিঃশব্দে দাঁড়িয়ে আছে তা দেখে বলে, তোর খালামণি এখন নতুন মেয়ে পেয়েছে, আর আমার কি আর প্রয়োজন হয়? বলে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। সাথে মিহিরও ছুটল। তা দেখে মালিহা নিঃশব্দে চোখের জল ফেলল। আর রেজওয়ান তার ছেলের যাওয়ার পানে তাকিয়ে বউকে বলে উঠল, বাইরের একটা মেয়ের জন্য নিজের ছেলেকে ঘরছাড়া করলে? বলেই রেগে চলে গেলেন তার ঘরে। নিঝুম তার ঘরে বসে এক প্রকার অনুতপ্তের মনে ভাবছিল, মেহরাবের সব কথাগুলো সে শুনেছে, কিভাবে তার জন্য বাড়ির ছেলে বাড়ি ছাড়া হলো। ভাবতেই মনটা ভীষণ খারাপ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তেই মালিহা ঘরে প্রবেশ করলো। নিঝুমের মুখের অভিমান আর দুঃখ দেখে অবাক হয়ে বলল, কি রে, কি হয়েছে তোর? নিঝুম চোখ নামিয়ে কষ্ট ভরা স্বরে বলল, আমার জন্য তোমার ছেলে বাড়ি ছাড়া হলো। আমাকে গ্রামে দিয়ে এসো আম্মু, আমার এখানে ওই ভালো লাগছে না, ওখানেই ভালো লাগে। মালিহা একটু হতবাক হয়ে চুপচাপ নিঝুমের দিকে তাকালো। তার ভেতরে মৃদু সহানুভূতির ঢেউ বয়ে গেল। আরে বাবা, কে বললো তোকে যে ও তোর জন্য গেছে? ও অমনি একটু রেগে আছে, আর রাগ কমে গেলে চলে আসবে। তুই চিন্তা করিস না, আমি চেষ্টা করছি সব ঠিক করার জন্য। নিঝুম হালকা মাথা নাড়ল, চোখে অশ্রু ঝাপসা। না, আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক। মালিহা নিঝুমের মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলল, আরে দেখো তো মেয়ের কাণ্ড, তুই কাউকে কষ্ট দিসনি মা। আচ্ছা থাক, আমি রান্নাঘরে যাই, দেখি সালমা আবার কি করেছে। তুই চিন্তা করিস না, ঠিক আছে? নিঝুম ধীরে ধীরে নিঃশ্বাস ফেলল। গ্রামের সেই খোলামেলা আকাশ, শান্ত পরিবেশটা তাকে টানছে যেন। আর এই দিকে মালিহার স্নেহ, সব মিলিয়ে তার মনটা কিছুটা নিঃশ্বাস ভারী হয়ে উঠল। মালিহা এক নজর মেয়েটার দিকে তাকালো। এক পলকের জন্যই বোঝা গেল এই ছোট্ট মেয়েটা কত কষ্ট সহ্য করেছে। তার চোখে আধার, মন ভরা নিঃশ্বাস, আর মুখে এক অদ্ভুত ভীত। এই জন্য দোষারোপ করার আগেই নিজের কাঁধে নিয়ে বসে থাকে। নিঝুম ছোট থেকে তার সৎ বাবার কত অত্যাচার সহ্য করেছে তা নিঝুমের মা মালিহার কাছে গল্প করছিল।
তা শুনে মালিহা তাকে শহরে নিয়ে এসেছে, নিজের কাছেই রাখেনি শুধু। এবার তাকে একটা সুন্দর জীবন দিতে হবে, যাতে করে তার মন শান্তি পায়। মেহেরাব গাড়ি পার্কিং করে হেঁটে চলে এলো ফুপির বাড়ির গেটের সামনে। অক্টোবর মাসের শেষের দিক হওয়ায় রাতের বাতাসে হালকা ঠান্ডা ভাব। কাঁধে ব্যাগ আর চোখে রাগ আর মুখে গভীর নিঃশব্দ অভিমান। গেট খুলতেই কাজের লোক দরজা খুলে বলল, বাবা, আপনি এই সময়? মেহরাব কিছু না বলে সরাসরি ভেতরে ঢুকে গেল। ড্রয়িং রুমে বসেছিলেন ফুপু রাইমা, চা খাচ্ছিলেন টিভি দেখতে দেখতে। হঠাৎ চোখে পড়তেই বিস্ময়ে বলে উঠলেন, কিরে বাবা মেহরাব, এই সন্ধ্যায় ব্যাগ হাতে কোথাও গিয়েছিলি নাকি রে? মেহরাব মুখ নামিয়ে মৃদু কণ্ঠে বলল, না ফুপি, কোথাও না, তোমার কাছেই থাকবো কিছুদিন, এখান থেকেই কলেজে যেতে কষ্ট হবে না। ফুপু অবাক হয়ে চায়ের কাপটা নামিয়ে রাখলেন। বাবা, কিছু কি হয়েছে নাকি? মুখ চোখ এমন লাগছে কেন? মেহরাব গম্ভীর চোখে সোজা গেস্ট রুমে যেতে লাগলো আর বলল, বাড়িতে আমার জায়গা নেই ফুপু, আর মা এখন নতুন মানুষ পেয়েছে, আমাকে না দেখলেই শান্তি মেবি। আমি থাকতে চাচ্ছি না ওখানে আপাতত। রাইমা নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেললেন আর বুঝলেন নিশ্চয় কিছু একটা হয়েছে। মেহরাবের যাওয়ার পানে তাকিয়ে তাকে বলেন, বাবা, মায়ের মন বুঝতে শেখো। ওরা রাগ করে কিন্তু বুকের ভেতরটা সন্তানের জন্যই কাঁদে। মেহরাব রাগে দাঁতে দাঁত চাপে বলল, ফুপি, তোমার প্রবলেম হলে বলো, আমি অন্য কোথাও যাই। রাইমা আর কিছুই বলল না। মেহরাবের যা রাগ, তাৎক্ষণিক নিজেকে সামলে নিয়ে বলল, আচ্ছা বাবা, আর কিছু বলবো না তোকে, তোর যতদিন মন চাই থাক তুই। তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে আগে খেয়ে নে। মেহরাব কিছু না বলে ব্যাগটা নিয়ে ঘরের ভেতরে চলে গেল। একটা নির্লিপ্ত মুখ, কিন্তু চোখের ভেতর ভীষণ অস্থিরতা। রাতের খাওয়া শেষে ঘরে একা বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকলো সে। বাতাসে পাতা নড়ছে, শহরের আলোর ঝলকানি চোখে লাগছে, কিন্তু মেহরাবের মন পড়ে আছে অন্য কোথাও। রাতে খাওয়া শেষে চুপচাপ বসে রইল কিছুক্ষণ, তারপর ব্যাগ খুলে ল্যাপটপটা বের করলো, কিন্তু স্ক্রিনের দিকে তাকালো, চোখে কিছু ধরা দিচ্ছে না। মাথার ভেতর শুধু একটাই মুখ ঘুরছে, সেই মেয়েটা, অবুঝ মুখে জঙ্গলি বলে চিৎকার করা সেই মেয়েটা। মেহরাব দাঁতে দাঁত চেপে নিজের হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। মিস মিস ক্রান্ট গার্ল, একদম মাথা খারাপ করে দিয়েছে আমার। কে দেয় এমন সাহস, ফাজিল একটা। তারপর হঠাৎ চেয়ার ঠেলে উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ালো। সবকিছু কেমন যেন বিষাদ লাগছে এখন। বাইরে হালকা বাতাস, তবুও তার ভেতরে রাগের আগুন জ্বলছে। নিজের মায়ের পর রাগ দেখিয়ে নিজের বাড়ি থেকে চলে আসা, সবকিছুর পেছনে কারণ একমাত্র ওই মেয়ে। রাগে ফুঁসতে ফুঁসতে আবার টেবিলে ফিরে এসে ল্যাপটপটা খুললো। স্ক্রিনে প্রজেক্ট ফাইলগুলো খুলছে একটার পর একটা, কিন্তু মন কাজের মধ্যে নেই। মনের ভেতর শুধু রাগ, অভিমান আর এক অজানা বিরক্তি। এক সময় নিজের চশমাটা খুলে টেবিলে ছুঁড়ে ফেললো, বলল নিচু গলায়, আই উইল কিল ইউ মিস গ্রান্ট গার্ল। বাড়িতে যখন নিস্তব্ধতা, তখন দরজার ফাঁক গলে হালকা পায়ের শব্দে প্রবেশ করলো দেওয়ান বাড়ির ছোট মেয়ে রাদিয়া দেওয়ান। চেহারায় চঞ্চলতার ছাপ স্পষ্ট, কিন্তু চোখে ভয় মিশে থাকা এক অদ্ভুত সংযম। চঞ্চল মেয়ে হলে বড় ভাই মেহরাব দেওয়ানের ভয়ে সে যেন একেবারে অন্য মানুষ হয়ে যায়। মেহরাব তাকে ভীষণ ভালোবাসে, সেটা রাদিয়া জানে, কিন্তু তার রাগের সীমা নেই। পান থেকে চুন খসলেই যেন বজ্রপাত হয় মেহরাবের মুখে। তাই মেয়েটা এখন কথায়, হাসিতে, এমনকি পায়ের শব্দেও সাবধান থাকে। রাদিয়া এখন অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দর, লম্বা, ছিপছিপে গড়ন, চোখে বুদ্ধিদীপ্ত ঝিলিক, কিন্তু ভেতরে একরাশ ভয়। বাড়ির ভেতরে ঢুকে সে দেখল সবার ঘর যেন ফাঁকা, কোথাও কোনো সাড়া নেই। ড্রয়িং রুম নিস্তব্ধ, কিচেনের দরজাও আধ খোলা,
আলো জ্বলছে, হয়তো রান্না করছে। আম্মু, রাদিয়া ডেকে উঠল ধীরে। কোনো উত্তর নেই। তখন সে তাড়াহুড়ো করে মায়ের রুমের দিকে ছুটে গেল। রুমের দরজা খোলা। ভেতরে জানালার পাশে বসে আছেন তার বাবা রেজওয়ান দেওয়ান। চোখ স্থির, জানালার বাইরে আলো ছায়ায়, মুখে ক্লান্তি আর চিন্তার রেখা। রাদিয়া ঢুকেই সালাম করলো, আসসালামু আলাইকুম বাবা। রেজওয়ান দৃষ্টি ঘুরিয়ে তাকালেন মেয়ের দিকে। ক্লান্ত মুখে হালকা হাসি ফুটল। ওয়ালাইকুম আসসালাম রাদিয়া, এসেছিস মা? রাদিয়া কাছে গিয়ে ধীরে বসে পড়ল। কৌতূহল আর দুষ্টুমি মেশানো কণ্ঠে বলল, বাবা, বাসার সবাই কই আর নতুন ভাবি কই? বলার সঙ্গে সঙ্গেই চোখে দুষ্টু ঝিলিক, কিন্তু পরেক্ষণেই নিজের ভুল বুঝে ঠোঁট কামড়ে চুপ করে গেল। রেজন হালকা দীর্ঘশ্বাস ফেললেন, মুখে একরাশ অনুতাপ মেশানো তিক্ত হাসি। রেজওয়ান দেওয়ান হালকা গলায় বললেন, বাড়ির সবাই আছে মা, শুধু তোর ভাই বাদে। রাদিয়া অবাক হয়ে চোখ বড় বড় করে তাকালো। কেন, ভাইয়া আবার কোথায় গেল? রেজওয়ানের মুখে তখন বিরক্তির ছায়া, কণ্ঠে ক্লান্তি জমে আছে। তোর মাকে গিয়ে জিজ্ঞেস কর, একটা কয় থেকে কোত্থেকে যেন বাচ্চা নিয়ে পয়দা করছে, আর তাকে দেখেই মেহরাব ক্ষেপে গেছে, রাগের মাথায় বাড়ি ছেড়ে চলে গেছে। রাদিয়া এক দৃষ্টিতে বাবার মুখের দিকে তাকিয়ে রইল, যেন কিছুই বুঝতে পারছে না। তার চোখে বিস্ময়, হতাশার সুরে বলে উঠল, ভাইয়া কোথায় গেছে? খবর পেয়েছো? রেজওয়ান চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থেকে জানালার বাইরে দৃষ্টি রাখলেন। তারপর ভারী গলায় বলেন, হ্যাঁ শুনেছি তোর ফুপুর বাসায় আছে নাকি, তোর ফুপু ফোনে জানিয়েছে। রাদিয়া বোকার মতো বসে রইল কিছুক্ষণ, তারপর ফিস ফিস করে বলল, ভাইয়া এত রাগ কই থেকে যে পাই, আসে কে জানে। রেজওয়ান কিছুই বলল না, শুধু দীর্ঘশ্বাস ফেলল। রাদিয়া ট্রে হাতে নিয়ে গেস্ট রুমের সামনে এসে থমকালো। মালিহা রাতের খাবার নিয়ে নিঝুমের রুমের দিকে আসতে গেলে চলতি সময় রাদিয়া সাথে দেখা হলে সে নতুন ভাবিকে দেখার জন্য নিজেই খাবার দিতে আসে। দরজাটা আধ খোলা, তাই নখ না করেই ভেতরে ঢুকে গেল। ঘরে ঢুকতেই তার চোখ আটকে গেল এক দৃশ্যে। একটা মেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে অপর পৃষ্ঠ হয়ে চুল বেনি করছে। চুলগুলো কোমর ছুঁই ছুঁই, একদম কালো কুচকুচে। বিকেলের আলোয় মেয়েটার গালে ফর্সা রং যেন আরো উজ্জ্বল লাগছে। রাদিয়া অবাক হয়ে তাকিয়ে রইল, মনেই ভাবল, এই মেয়ে আমার ভাবি? এ তো দেখতে একদম বাচ্চা বাচ্চা। মনে মনে হাসি চাপতে না পেরে মুখে হালকা মুচকি হাসি ফুটে উঠল। তারপর ধীর গলায় বলল, ভাবি। নিঝুম চুল বেনি করতে করতে হাত থামালো, তারপর ঘুরে তাকাতেই চোখে মুখে অবাক ভাব। একটা মেয়ে দরজার পাশে দাঁড়িয়ে ট্রে হাতে তাকিয়ে আছে। মুহূর্তে নিঝুমের মনে পড়ল, আম্মু তো বলেছিল এক আপু আসবে। নিঝুম হেসে বলল, আপনি আম্মুর মেয়ে তাই না? রাদিয়াও হাসলো, হুম, আমি রাদিয়া। তুমি নিঝুম মানে নতুন ভাবি তাই না? নিঝুম মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। আপনি বসেন আপু। রাদিয়া ট্রেটা টেবিলে রেখে বলল, না না, আমি এসেছি তোমার জন্যই, খেয়ে নাও আগে। আম্মু খুব চিন্তা করছিল, খাওয়া শেষ করো, তোমার সাথে গল্প করব, কিন্তু আজ। নিঝুম শুনে বেশ খুশি হলো, মাথা নাড়িয়ে সেও সম্মতি জানালো। দুজনের মধ্যে হালকা একটা মিষ্টি নীরবতা নামলো। নিঝুমের মুখে হাসির ঝলক আর রাদিয়ার চোখে কৌতূহল। এই মেয়েটি যার কারণে এই মেয়েটি আর যার কারণে ভাই বাড়ি ছেড়ে চলে গেছে, সে এমন শান্ত, এমন সরল, তাহলে ভাই এর রাগ করার কারণটা কি? সেটা তো দেখছিই না। আজও ভাই আমার। মনে মনে ভীষণ গালি দিল তার ভাইকে। রুমের ভেতর যখন হালকা হাসি ঠাট্টার এক নরম পরিবেশ। নিঝুম আর রাদিয়া ধীরে ধীরে কথা বলছে, মাঝে মাঝে দুজনই হেসে উঠছে। কিন্তু সেই সময় দরজায় ঠক ঠক শব্দ। আসতে পারি ভূতরানী? রাদিয়া ভুরু কুঁচকে দরজার দিকে তাকিয়ে বলল, মিহির ভাই?
তার কণ্ঠে বোকা বোকা ভাব আর একটু বিরক্তিও ছিল। নিঝুম কিছুই বোঝার আগেই দরজার পাশে দাঁড়ানো ছেলেটি হেসে রুমে ঢুকে পড়ল। কালো প্যান্ট, হালকা শার্ট, মুখে এক চঞ্চল হাসি, যাকে সন্ধ্যায় মেহেরাবের সাথে দেখেছিল। রাদিয়া হালকা রাগ দেখিয়ে বলল, মিহির ভাই, আপনি ভাবির নামটা ভূতরানী দিলেন কেন? মিহির মুচকি হেসে কাঁধ ঝাঁকালো। বাপরে, আজ যা হয়েছিল আমাদের বাড়িতে, ভাবলাম এক ভূত এসে উঠেছে, তাই একটু ভাবলাম দেখি সেই ভূতরানী কেমন। নিঝুম প্রথমে কিছু বুঝে উঠতে পারল না, কিন্তু পরে নিজের কথা মনে পড়তেই মুখ লাল হয়ে গেল। ঠিক তখনই সে দেখল মিহিরের চোখ তার দিকে পড়েছে। তাড়াতাড়ি করে মাথায় ওড়নাটা টেনে নিল, যেন চোখ এড়িয়ে যেতে পারে। মিহির হালকা হেসে কিছু না বলে রুমের এক পাশে দাঁড়ালো, যেন মেয়েটাকে অস্বস্তিতে না ফেলে। তার দৃষ্টিতে কৌতূহল, কিন্তু কথায় ভদ্রতা। রাদিয়া হেসে বলল, মিহির ভাই, আপনি চা খাবেন? আমি বানিয়ে আনি। মিহির বলল, চা লাগবে না, শুধু দেখতে চেয়েছিলাম আমাদের নতুন অতিথি আসলে ভূত নাকি মানুষ। নিঝুমের মুখে হালকা হাসি ফুটে উঠল। ভূত হলে তো এতক্ষণে আপনাকেই ভয় দেখাতাম। মিহির থমকে গিয়ে হেসে ফেলল। হো, সাহসও কম না দেখি। রাদিয়া মজা পেয়ে বলল, ভাই, ভয় দেখানোর দরকার নেই। ভাইয়াকে ভয় দেখিয়েই তো বাড়ি ছাড়া করেছো মনে হয়। মিহির বলে উঠল, তোর ওইটা ভাই না রে বোন, জঙ্গলি একটা, তাই না নিঝুম? নিঝুম ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল দুজনের পানে। ঘরে মুহূর্তেই নরম এক হাসির হাওয়া বইল, যেন রাগ, ভুল বোঝাবুঝি আর অভিমান গলে গিয়ে নতুন একটা সম্পর্কের শুরু হলো। যেন নিঝুম, রাদিয়া আর মিহিরের মাঝে। দুজন চলে যাওয়ার সময় মিহির একটু থেমে পেছন ঘুরে বলে উঠল, নিঝুম, আমাকে তুমি নিজের ভাই ভাবতে পারো। কোনো সমস্যা হলে বলবে, আমি এখানেই থাকি, কিন্তু আমি তোমার বরের মামাতো ভাই। বলেই চলে গেল। নিঝুমের চোখে খুশির ঝলক, যেন এই বাড়ির সবাই অনেক মিশুক, শুধু ওই বাদরটা বাদে। ভাবতে লাগলো, আর কখন ঘুমিয়ে পড়ল বুঝল না। মালিহা সব কাজ শেষ করে রুমে এসে দেখে রেজওয়ান বিছানায় বসে হাদিসের বই পড়ছে, আর মালিহা দরজা আটকে বিছানা ঠিক করতে করতে বলল, শোনেন, কালকে মেয়েটাকে নিয়ে মেহরাবের কলেজের পাশেই যে স্কুল, ওইটাতে ভর্তি করে আসবেন। তা শুনে বই থেকে মুখ তুলে তাকালো রেজওয়ান আর বলল, কেন, তুমি নিয়ে যাও, আমি এসব পারবো না। অমন করেন কেন? মেয়েটা একদম ছোট্ট, ও ছোট্ট বয়সে বাপটাও হারিয়েছে, সৎ বাপটাও তার উপরে অত্যাচার করত। তুমিও কি শ্বশুর হয়ে তাই করবে? থাক, আমি নিয়ে যাব নে সকালে। মালিহা অভিমানের সুরে বলে। ওপাশ ঘুরে শুতে দেখলে রেজওয়ান তা দেখে হতাশার শ্বাস ফেললো আর বলল, সকালে রেডি হয়ে থাকতে বলো, আমি নিয়ে যাব। তার প্রতি উত্তরে মালিহা আর কিছুই বলল না। রাত শেষে ধীরে ধীরে ফুটল সকালের সূর্য। জানালার ফাঁক দিয়ে সোনালি আলো ঢুকে পড়ল দেওয়ান বাড়ির প্রতিটি কোণে। শহরের সকালগুলো গ্রাম্য সকালের মতো নয়। এখানের কোকিলের ডাক বা পাখিদের কলকলালি নেই। আছে গাড়ির হর্ন, রিকশার টুংটাং আর মানুষের ব্যস্ত পায়ের শব্দ। বাড়ির ভেতরও যেন সেই ব্যস্ততার স্রোত। রান্নাঘর থেকে চায়ের গন্ধ ভেসে আসছে। কাজের মেয়ে থালা ধুয়ে, আর মালিহা নিচু গলায় কাজের মেয়েকে কিছু নির্দেশ দিচ্ছে। রেজওয়ান তখন তৈরি হয়ে বসে আছে ডাইনিং রুমে। তার সামনে এক কাপ চা আর নাস্তা, চোখে চশমা, হাতে ঘড়ি। সকাল ৮টায় স্কুল, এই জন্য যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে নিঝুম এখনও নিজের ঘরে আয়নার সামনে বসে বোরখা পরে মাথায় হেজাব ঠিক করছে। আজ তার জীবনের আরেকটা নতুন দিন, নতুন শহর, নতুন স্কুল, নতুন পরিবেশ। মনের ভেতরে এক অজানা ভয় আর কৌতূহল মিশে আছে। ঠিক তখন দরজায় কড়া নাড়ার শব্দ। মালিহার কণ্ঠ ভেসে আসে, নিঝুম, জলদি রেডি হও মা, আজ তোমাকে স্কুলে ভর্তি করাতে যেতে হবে। নিঝুম হালকা ভয় ভরা গলায় বলল, আম্মু, স্কুলে আমি একা যাব কি? মালিহা দরজা খুলে ভেতরে আসতে আসতে মুচকি হেসে বলল,
না রে মা, তোর বাবা তোকে নিয়ে যাবে, ভয় পাবি না, আল্লাহ তো আছেন। এই ছোট্ট আশ্বাসে নিঝুমের চোখে খানিকটা ভরসা জেগে উঠল। তার মা থাকলে হয়তো এমনভাবেই কথা বলতো। আরেকটা নতুন সকাল, নতুন শুরু, কিন্তু কে জানে আজ আবার কি হবে। সকালের নরম আলোয় ঐশী আয়নার সামনে বসে ব্যস্ত। 2 ঘন্টা ধরে সাজছে, যেন ক্লাসে নয়, কোনো বিয়ে বাড়িতে যাবে। ওর এই সময় ও খেপি সাজগোজ দেখে বিরক্ত হয়। ভাই ইভান দরজায় এসে দাঁড়ালো। চল, বুড়ো বয়সে এত ঢং ভালো না। ঐশী মুখ ফুলিয়ে কিছু না বলে হাতে থাকা চিরুনি ছুঁড়ে মারল ইভানের দিকে। ইভান হেসে সেটি ক্যাচ ধরে বলল, ধন্যবাদ, নতুন অস্ত্রটা ধরলাম, রাখলাম নিজের জন্য। ঐশী কটমটিয়ে উঠল আর ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। ঐশী এবার অনার্স 4th বর্ষের ছাত্রী। 2 বছর দেশের বাইরে থাকার কারণে ওর পড়াশোনায় গ্যাপ পড়েছিল, নয়তো এর মধ্যেই সব শেষ হয়ে যেত। ইভান তার একমাত্র ভাই, MBA শেষ করে এখন ডাক্তার। বাড়িতে ঐশী সবার আদরের, বিশেষ করে ইভানের। তাদের বাবা মা দুজনেই চাকরিজীবী, সকালে বের হয়ে রাতে ফেরেন। তাই ভাই বোন দুজনেই বেশিরভাগ সময় একসাথে থাকে। তর্ক ঝগড়া হাসি ঠাট্টায় ভরা এক মজার সম্পর্ক বলা যায়। সকালের নরম আলো জানালার ফাঁক গলে ঢুকছে। মেহরাব ইতিমধ্যে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করেছে। আজ তার মুখে একটা গম্ভীর ভাব, সম্ভবত কলেজে আজকের জরুরি মিটিং নিয়েই চিন্তায় আছে। ফুপুর বাড়িটা আজ অস্বাভাবিকভাবে নীরব, কারণ ফুপুর 2 মেয়ে, একজনের বিয়ে হয়ে গেছে সিরাজগঞ্জে, আর আরেকজনের অনার্সের 1ম বর্ষের ছাত্রী, সেও এখন নেই, বোনের বাসায় বেড়াতে গেছে। ফুপা অফিসের কাজে ঢাকার বাইরে গেছে, তাই ফুপুর বাড়িটাকে আজ যেন আরও শান্তশিষ্ট লাগছে। মেহরাব নরম কণ্ঠে ফুপুকে বলল, আমি যাচ্ছি ফুপি, আজ একটু আগে বের হতে হবে। ফুপু চায়ের কাপটা টেবিলের ওপরে রেখে দিয়ে বলেন, যা বাবা, সাবধানে যাস। ঘড়িতে তখন 8টা বাজে। আজ সকালে জরুরি মিটিং, সব শিক্ষককেই উপস্থিত থাকতে হবে। ফাইল হাতে মেহরাব বেরিয়ে পড়ল গাড়ি নিয়ে। রোদটা তখন কোমল, তবে তার চোখে দিনের চাপা ক্লান্তি যেন আগে ভাগেই লেখা। রেজওয়ান আর নিঝুম গাড়িতে উঠেছে। গাড়ি চলছে মৃদু গতিতে, তবে ততক্ষণে রাস্তায় যানজট জমতে শুরু করেছে। ঢাকা শহরে প্রথমে পা রাখল নিঝুম। চোখে একরাশ কৌতূহল, মুখে বিস্ময়। গাড়ির কাচের ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে দেখে গাড়ির পর গাড়ি, মানুষের ভিড়, হর্নের শব্দ, আর সব মিলিয়ে এক অদ্ভুত ব্যস্ততা। উফ, তার গ্রামের সকাল কত শান্তির ছিল। সবুজ মাঠ, পাখির ডাক, গাছগাছালিতে ভরা চারপাশ। ওখানে না ছিল কোনো কোলাহল, না ছিল এই দম বন্ধ করা ধোঁয়া। অজান্তেই নিঝুম একটা দীর্ঘশ্বাস ফেলল। গাড়িতে তখন জ্যামের মধ্যে দাঁড়িয়ে, স্কুল কলেজের যাওয়ার সময়, তাই এই সময় রাস্তায় এত লোকজন। নিঝুম বিরক্তি ভরে বাইরের দিকে তাকাতেই হঠাৎ তার চোখে স্থির হয়ে গেল এক অজানায় এক জায়গায়। তার এক হাত দূরে এক কালো রঙের গাড়ি দাঁড়িয়ে। ড্রাইভিং সিটে বসে আছে এক তরুণ, গম্ভীর মুখ, ঠোঁটে বিরক্তি। চেহারাটা যেন কোথায় দেখেছে নিঝুম। তার চোখ বড় বড় হয়ে গেল, মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে এলো, আরে ওই জঙ্গলিটা তো। রেজওয়ান পাশে তাকিয়ে বিস্ময়ের সুরে বলল, কি বলছো? নিঝুম একটু হকচকিয়ে বলল, কই কিছু না তো, এমনি দেখছি সব কিছু। রেজওয়ান আর কিছুই বলল না, সে সোজা তাকালো আবার। নিঝুম কিছু না বলে আবার কাচের বাইরে তাকালো। কালো গাড়িটা ধীরে ধীরে সামনে এগিয়ে গেল, আর নিঝুমের চোখ বেয়ে গেল এক রাগ। তাৎক্ষণিক তার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। তার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। ব্যাগ থেকে ধীরে টুক করে বের করলো পানির বোতল। রেজওয়ান সামনের সিটে বসায় কিছুই বুঝল না। এক পলক সামনে তাকিয়ে নিঝুম হিসেব কষল। তারপর খুব সতর্কভাবে বোতলটা খুলে সামান্য পানি হাতে নিল।
চোখে একরাশ কৌতুকের ঝিলিক। তারপর ছুঁড়েই মারল মেহরাবের গাড়ির খোলা কাচের ওপর। টুপ করে পানি ছিটকে গিয়ে পড়ল মেহরাবের খোলা কাচ দিয়ে ভেতরে। ছিটকে এসে লাগলো তার শার্টে, মুখে। মেহরাব চোখ বড় বড় করে চারিদিকে তাকালো। রাগে মুখমণ্ডল লাল হয়ে উঠল। তারপর তরতর করে বলে উঠল, হোয়াট দ্য। ঠিক তখনই নিঝুম ঝট করে নিচু হয়ে গাড়ির সিটের নিচে মুখ লুকিয়ে ফেলল। বুকের ভেতর ধকধক শব্দ, ঠোঁট কামড়ে হাসিটা চেপে রাখার প্রাণপণ চেষ্টা। তবুও চোখে মুখে ফুটে উঠেছে এক অজানা দুষ্টু তৃপ্তি। মেহরাব শার্ট ঝাড়তে ঝাড়তে আশেপাশে চোখ বুলিয়ে নিল। এক মুহূর্তেই তার দৃষ্টি গিয়ে ঠেকল এক চেনা গাড়ির দিকে। পেছনের সিটের কাচ খানিকটা খোলা, আর ভেতরে কেউ যেন মাথা নিচু করে লুকিয়ে আছে। মেহরাবের চোখ সরু হয়ে এলো, ঠোঁটের কোণে চাপা গজগজানি। কিন্তু ঠিক তখনই জ্যাম ছেড়ে গাড়িগুলো চলতে শুরু করলো। নিঝুম ধীরে মাথা তুলতেই ধরা খেলো। সামনের গাড়ি থেকে মেহরাব তাকিয়ে আছে ঠিক তার দিকেই। চোখে এমন দৃষ্টি যেন এই মুহূর্তে গিলে ফেলবে তাকে। কিন্তু নিঝুমের মুখে ফুটে উঠল এক বিজয়ীর হাসি। চুপি চুপি এক ভেংচি কাটল মেহরাবের দিকে। তা দেখে রাগে গাড়ির স্টিয়ারিংয়ে জোরে পাঞ্চ মারল মেহরাব, আর বিড়বিড়িয়ে বলে উঠল, আই শিওর, একবার সামনে পাই জ্যান্ত চিবিয়ে খাবো মিসক্রান্ট গার্ল। মিটিংয়ের জন্য দেরি হয়ে যাবে, নয়তো শার্টটা বদলে নিত। কিন্তু সময় নেই, তাই সেই ভেজা শার্টেই গাড়ি স্টার্ট দিল মেহরাব। রাগের মাথায় যেন আগুন চড়ে বসল, চোখে একরাশ বিরক্তি। কলেজের গেটে ঢুকতেই সামনে পড়ল মিহির। মিহির ব্যাগ কাঁধে হেলান দিয়ে দাঁড়িয়ে। মেহরাবকে দেখে ভুরু কুঁচকে মাথা থেকে পা অবধি একবার স্ক্যান করে নিল। মেহরাব বুঝতে পেরে বাঁকা চোখে তাকালো মিহিরের দিকে। তীক্ষ্ণ চোখে তাকাতে মিহির হু হু করে হেসে উঠল। ভাই, তুই কি পানির সাথে পানিওয়ালা ডান্স করতে করতে আসলি? আগে বলতি আমিও একটা সানি লিওনি পাঠাইতাম। মেহরাব দাঁত চেপে নিয়ে বলল, চুপ কর মিহির। কিন্তু মিহিরের হাসি থামার নাম নেই। কি হাল করেছিস শার্টের? আজ মিটিংয়ে ঢুকতেই ওই টাকলা লেডিস বায়োলজি টিচার বলবে, ও মা, আজ মেহরাব স্যার রেইন ডান্স করে এসেছেন নাকি? মেহরাব এবার বিরক্তিতে ব্যাগ কাঁধে তুলে সামনে হাঁটতে লাগলো। তার সাথে কথা বলাই বেকার, তাই মেহরাব আর কিছু না বলল। আর মিহির পেছন থেকে হেসেই চলল। আশেপাশে স্টুডেন্টরা তাকিয়ে দেখছে, কেউ কেউ মুখ চেপে হাসছে, কিন্তু মেহরাব সোজা হেঁটে যাচ্ছে যেন কিছুই হয়নি। টানা 1 ঘন্টার মিটিং শেষে প্রচণ্ড বিরক্ত মুখে বের হলো মেহরাব। বিরক্তির আসল কারণটা অবশ্য মিটিং নয়। মিটিং শেষ হওয়ার পর থেকেই মিহির কানের পাশে পকপক করে চলেছে, তোর বউ কিন্তু বেশ কিউট, আমার তো পছন্দই হয়ে গেছে, তুই না চাইলে বল, আমি তো আছি মামা। মেহরাব কোনো উত্তর না দিয়ে চুপচাপ সামনে হাঁটতে লাগলো। তার মুখে একরাশ ক্লান্তি, চোখে মুখে বিরক্তি। ঠিক তখনই পেছন দিক থেকে কেউ নাম ধরে ডাকলো, মেহরাব। মেহরাব থেমে পেছনে ঘুরতেই দেখল কলেজের পুরনো বান্ধবী ঐশী দাঁড়িয়ে আছে। ঐশী সদ্য ক্লাস শেষ করে বের হচ্ছিল। মেহরাবকে দেখে অভ্যস্ত অভিব্যক্তিতে নাম ধরে ডেকে ফেলেছে। ঐশী, মেহরাব আর মিহির সেম ব্যাচ, কিন্তু ঐশীর মা বাবার জরুরি কাজের জন্য তারা দেশের বাহিরে যাওয়া যায়, যার ফলে তার পড়াশোনার 2 বছর গ্যাপ পড়ে যায়। কিন্তু আশেপাশের কয়েকজন স্টুডেন্ট অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। একজন টিচারকে নাম ধরে ডাকা, ব্যাপারটা যে একটু অদ্ভুত তা তো বলার অপেক্ষা রাখে না। পরিস্থিতিটা বুঝে মিহির বিরক্তির স্বরে বলল, এখানে কি হচ্ছে, সার্কাস চলছে নাকি? তার ধমকানিতে সবাই দ্রুত সরে গেল। ঐশী হালকা লজ্জায় নিচু হয়ে চিবুক কামড়ালো, তারপর কান ধরে বলল, সরি মেহরাব,
জানতাম তুই এখন টিচার, তবুও পুরোনো অভ্যাসটা তুই ভুলে যায়নি। ভুল করে ডেকে ফেলেছি, সরি। মেহরাব হালকা হাসি দিয়ে বলো, ইটস ওকে। কবে এলি দেশে তুই? ঐশী কাঁধ ঝাঁকিয়ে বলো, এই তো সপ্তাহখানেক হলো। তোকে তো চিনতেই পারলাম না। টিচার হয়ে গিয়েছিস এখন? তারপর ঠোঁট ফুলিয়ে শিশু সুলভ মুখ করে যোগ করলো, আর আমি দেখ এখনো স্টুডেন্ট। মেহরাব কিছু বলার আগেই মিহির মুখ ঢেকে নাটকীয়ভাবে বলল, আহারে, দেশে ফিরেও কেউ মনে রাখলো না যে এখানে মিহির নামে এক অসাধারণ মানুষের বাস করত। বলেই সে একটা অতিরঞ্জিত দুঃখের ভাব মুখ করল। ঐশী হেসে ফেলল, হেসেই বলল, তুই ঠিক আগের মতোই পাগল রয়ে গিয়েছিস মিহির। চল পাশের রেস্টুরেন্টে গিয়ে বসি, গল্প করি সবাই। মিহির সঙ্গে সঙ্গে রাজি হয়ে মাথা নাড়ালো, হ্যাঁ হ্যাঁ, চা খাওয়া যাক, আমি বিল দিচ্ছি। কিন্তু মেহরাব মুখ গম্ভীর করে বলল, না, আমার এখন কাজ আছে, তোরা যা। তার কণ্ঠে এমন এক দৃঢ়তা ছিল যে মুহূর্তেই ঐশীর মুখের হাসিটা একটু নিস্তেজ হয়ে গেল। একটা অদ্ভুত নীরবতা নেমে এলো তিনজনের মাঝে। মেহরাব হাঁটতে হাঁটতে গাড়ির দিকে পা বাড়ালো। তার পেছনেই মিহির আর ঐশী গল্প করতে করতে হাঁটছে। ঠিক তখনই মিহির একটু উঁচু গলায় ঐশীকে শুনিয়ে বলল, আরে, ওর বাসায় এখন বউ আসছে তো, তাই দৌড়ে দিচ্ছে। নতুন বিয়ে করেছে, বুঝতেই তো পারছিস। ঐশী থমকে গিয়ে অবাক চোখে মেহেরাবের দিকে তাকালো। কি, সত্যি বিয়ে করেছে? তার চোখে হালকা বিস্ময় আর কৌতূহল। তাহলে তো একদিন বউ দেখতে যেতেই হবে। মেহরাব রাগে চোখ বড় বড় করে তাকালো মিহিরের দিকে। চোখে সেই চেনা ঝিলিক, যেন এখনই গিয়ে এক ঘা বসিয়ে দেবে। কিন্তু ঠোঁট শক্ত করে কিছু বলল না, চুপচাপ হাঁটতে থাকলো। মিনিট দুই হাঁটার পর সামনে রাস্তা ধরে একটা ঢেলা গোবর পড়ে থাকতে দেখে মেহরাব সূক্ষ্ম মুখ বাঁকালো। আর তখনই মিহির ব্যস্ত ঐশীর সঙ্গে গল্পে হাসতে হাসতে তাকাচ্ছে অন্যদিকে। সে হালকা একটা ল্যাং মেরে দিল মিহিরকে। মুহূর্তেই ঢপাস, মিহির মুখ থুবড়ে পড়ে গেল সরাসরি সেই গোবরে। ঐশী মুখে হাত দিয়ে হতবাক হয়ে তাকিয়ে রইল, তারপর হেসে লুটুপুটি খেতে লাগলো। মেহেরাব, সে একবারও পেছনে না তাকিয়ে গাড়িতে উঠে দরজাটা বন্ধ করলো। চোখে মুখে সেই ঠান্ডা বিজয়ের হাসি। এদিকে মিহির উঠে বসে মুখ থেকে গোবর মুছতে মুছতে বলে উঠল, তুই নিজেও ভালো হবি না রে শালা, জীবনেও ভালো হবি না। তোর বউ তোকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, মনে রাখিস। ঐশী হেসেই চলেছে, চোখে জল চলে এসেছে হাসতে হাসতে। রাস্তায় ভেসে বেড়াচ্ছে শুধু মিহিরের বিরক্তির গলা আর ঐশীর হাসির শব্দ। দেওয়ান বাড়ি। দেওয়ান বাড়িতে আজ কেমন যেন শান্ত এক বিকেল। আধা ঘন্টা আগেই রেজওয়ান নিঝুমকে নিয়ে ফিরেছে। স্কুলে ভর্তি করানো শেষ, আগামীকাল থেকেই নতুন স্কুলে যাবে নিঝুম। কিন্তু তার চোখে সে যে আনন্দ, সেটা কেউ বুঝল না। রেজওয়ান খুব কম কথা বলে, বিশেষ করে নিঝুমের সঙ্গে তো প্রায়ই নেই বললেই চলে। বাড়িতে ফিরেই গাড়ি থেকে নেমে কেবল বলেছিল, তোমার রুমে যাও, কাল সকালে স্কুলে যেতে হবে। তার কণ্ঠে কোনো মায়া ছিল না, শুধু শীতল কর্তব্যবোধ। নিঝুম মাথা নিচু করে কিছু না বলে চলে গেল নিজের ঘরে। এই বাড়িটা এখনো তার কাছে অচেনা। বড় বড় দেওয়াল, নিঃশব্দ হলঘর, আর একরাশ স্মৃতি যা সে ভুলতে চায় কিন্তু পারে না। মালিহা রেজওয়ানের স্ত্রী, ঘরের কাজ সামলাচ্ছে। আজ লন্ডন থেকে মেহরাবের বড় ফুপু আর তার ছেলে মেয়ে ফিরবে, মূলত মেহরাবের বিয়ের কথা শুনে। বাড়িতে তাই হালকা হুল্লোড় ও রান্নাঘরের ব্যস্ততা। নিঝুমও সাহায্য করতে এগিয়ে গিয়েছিল, কিন্তু মালিহা কোমল অথচ দৃঢ় কণ্ঠে থামিয়ে দিয়ে বলল, না, তুমি যাও নিঝুম, অতিথি আসছে, তুমি রেস্ট নাও। নিঝুম মুখ ভার করে রুমে চলে গেল, চোখে একটুখানি অভিমান। এই বাড়িতে এসে শুধু বন্দিখানার মতো শুয়ে বসে রইল।
ঘরে গিয়ে বিছানায় বসতেই দরজা ঠেলে ঢুকলো রাদিয়া। মুখে চিরচেনা হাসি চাপলো, হাতে কফির মগ। তুমি তো একদম চুপচাপ থাকো শুধু ভাবি। স্কুলে ভর্তি হয়ে এসেছো শুনেছি, কেমন লাগছে ওখানে? নিঝুম ছোট্ট হেসে বলল, ভালোই, অন্তত কিছুদিন ব্যস্ত থাকতে পারবো। রাদিয়া হেসে বলল, তুমি ভাবছো এখানকার জীবনটা সহজ, তাই না? একটু পরেই বুঝবে এই বাড়ির মানুষগুলো কেমন। নিঝুম অবাক হয়ে তাকালো রাদিয়ার দিকে। ওর চোখে তখন যেন লুকানো এক রহস্য। নিঝুম যখন রাদিয়ার মুখায়বে চেয়েছিল, তখন রাদিয়া হাসতে হাসতে হুট করে তার হাসি থেমে গিয়ে চোখ বড় বড় করে তাকালো নিঝুমের দিকে। আচমকা এভাবে তাকাতে দেখে নিঝুম ভয়ে সরে সরে এলো। রাদিয়া চট করেই নিঝুমের দুই গাল ধরে বলে উঠল, ওয়াও ভাবি, তোমার তো বাম চোখের মণির পাশের তিল আছে, কত সুন্দর। নিঝুম চুপচাপ রাগ ও লজ্জা মিশ্রিত ভাব চোখে নিয়ে নামল। ও তিলটি বেশিরভাগ সময় লুকায়, অনেকে নজর দেয় এই চোখের তিল দেখলে। বাইরে সন্ধ্যা নেমে এসেছে, রান্নাঘরে মালিহা ব্যস্ত, আর বাতাসে ভাসছে অতিথি আগমনের উত্তেজনা। অনেকক্ষণ ঘরে গল্প করতে করতে বিরক্ত লাগায় রাদিয়া নিঝুমকে নিয়ে ছাদে উঠল। ছাদে পৌঁছাতেই দেখা গেল মিহিরও তার বাড়িতে এসে শাওয়ার শেষে ছাদে এসেছে। রাদিয়া আর নিঝুম ছাদে দাঁড়িয়ে চারপাশ ঘুরে দেখতে লাগলো। নিঝুমের চোখে পড়ল বাড়ির পেছনের একটি ছোট্ট রুমের দরজা, যা বাইরে থেকে লক করা। নিঝুম কৌতূহল নিয়ে রাদিয়ার দিকে তাকালো আর জিজ্ঞেস করলো, এটা কি রুম? বাইরে থেকে লক করা কেন? রাদিয়া হেসে উত্তর দেওয়ার আগেই মিহির বলে উঠল, ওইটা তোমার বরের স্পেশাল পটি করার জায়গা, বুঝলে? রাদিয়া হঠাৎ হো হো করে হেসে উঠল। নিঝুমও হেসে দিল, কিন্তু দুজনের মনে একটু লজ্জা মিশ্রিত অনুভূতি জন্মালো। তোমার বর করায় একটু লজ্জা বোধ পেল মেয়েটা। তারপর মিহির অন্য কথা বলা বলি করলো। তাদের মধ্যে টুকটাক কথা হওয়ার পর দুজনেই হেসে হেসেই ছাদে ঘুরতে লাগলো। কিন্তু নিঝুমের মনে এখনও সেই অদ্ভুত হাসি আর লজ্জা মিশ্রিত অনুভূতি বজায় আছে। মেহরাব বাড়ি ফিরে লম্বা শাওয়ার নিল, তারপর বিছানায় বসে ল্যাপটপটা বের করে কাজে মন দিল। ততক্ষণে তার ফুপু রাইমা এসে বলল, মেহরাব, আর রাগ করিস না, প্লিজ বাড়িতে চল, আমরাও যাব, সন্ধ্যায় ফুপা ফিরলে। মেহরাব ভুরু কুঁচকে বলে উঠল, বাট হোয়াই? রাইমা হেসে উত্তর দিল, তোর বড় ফুপু আসবে সন্ধ্যার মধ্যে, বুঝতে পারছিস? এইবার না গিয়ে যাবি কোথায়? মেহরাব কিছু না বলতেই তার ফুপু রাইমা ফের বলে উঠল, সাথে কিন্তু সীমান্তও আসছে। মেহরাব হঠাৎ ল্যাপটপটা বন্ধ করে দিল এবং সূক্ষ্ম নজরে জিজ্ঞেস করলো, কখন যাবে ফুপি? রাইমা হাসি চেপে রেখে বলল, সন্ধ্যার পরে তোর ফুপা আসলেই আমরা রওনা দেব। যাচ্ছিস কিন্তু তাহলে? আয়, খেতে আয়। বলে রাইমা রুম থেকে চলে গেল। মেহরাব কিছুক্ষণ চুপচাপ থাকলো, ভেতরে একটু বিরক্তি আর আক্ষেপ মিশ্রিত অনুভূতি নিয়ে, আর ফুপির যাওয়ার পানে তাকিয়ে রইল। সন্ধ্যা নামতেই দেওয়ান বাড়ির আঙ্গিনায় লাইটের আলো ঝলমলিয়ে পড়ল। গাড়ি থেকে নেমে এলেন রাইমা আর তার স্বামী সোহেল ইসলাম। দুজনের হাতে কয়েকটা ব্যাগ। বাড়ির ভেতরে তখন হালকা আলো জ্বলছে। রান্নাঘরে তখন কাজ করছে মালিহা। রাইমা আসতেই সালমা দরজা খুলে দিল। ভেতরে পা দিতেই মালিহা ছুটে এলো, মুখে হাসি নিয়ে বলল, আরে আপা, হেসে গেছো? রাইমা হেসে বলল, এই তো এলাম ভাবি, কেমন আছো? মালিহা চারপাশে তাকিয়ে জিজ্ঞেস করলো, মেহেরাব কই? ওর তো একসাথে আসার কথা ছিল। রাইমা শান্ত গলায় উত্তর দিল, ও বলেছে একটু দেরি হবে, কিছু কাজ আছে নাকি অফিসের। মালিহা কিছু বলতে গিয়েও থেমে গিয়ে আবারও বলল, ওর তো কাজ শেষই হয় না। আচ্ছা, আসুকো। তখন সোহেল ইসলাম সোফায় বসে চুপচাপ চারপাশ দেখছিলেন। তা দেখে মালিহা বলে উঠল, ভাই কেমন আছেন? সোহেল হালকা হেসে উঠল আর বলল,
আমাদের কথা ছাড়েন ভাবি, যার জন্য আসলাম তাকে আগে নিয়ে আসেন তো দেখি আমাদের মেহরাবের বউ কেমন হয়েছে। তার প্রতি উত্তরে মালিহা হাসলো আর ঘরের দিকে যেতে পথে বলে উঠল, ভাই আগে একটু দম তো নিন, তারপর না হয় দেখবেন। রোম ভরা ম্লান আলো, জানালার পর্দা নরম বাতাসে দুলছে। নীল জামদানির শাড়িটা যেন নিঝুমের গায়ের সঙ্গে আষ্টে পৃষ্ঠে লেপ্টে আছে, কিন্তু সে যতবারই ঘোমটা টানতে যায় ততবারই সেটা পেছনে পড়ে যায় মাথা থেকে। তার মুখে হালকা অস্বস্তি, যেন এই সাজ তার নয়, কেউ জোর করে পরিয়ে দিয়েছে, যেমনটা সত্যি করেছে মালিহা। একটু আগেই হাসি মুখে শাড়ি পরিয়ে দিয়ে বলেছিল, সবাই আসবে, তুই কিছুটা কিন্তু চুপটি করে বসে থাকবি, দুষ্টুমি করলে কিন্তু রাগ করব। তখন নিঝুম শুধু মাথা নাড়িয়েছিল। এখন সেই নিঝুম আয়নার সামনে বসে নিজের প্রতিবিম্বকে দেখে বিরক্তর মুখে ফিসফিস করে বলল, এই শাড়িটা পরিয়ে তো দিল আম্মু, এইটুকুন বাচ্চা আমি, এমন শাড়ি সামলানো সম্ভব না, যদি উষ্টা খাই। ভাবতেই গাল ফুলিয়ে তাকালো। বিছানায় পা দোলাতে দোলাতে বসে থাকা রাদিয়া মিটমিটিয়ে হাসলো আর বলল, ভাবি, জামদানিটা কিন্তু তোমার গায়ের সঙ্গে ভয়ঙ্কর মানিয়েছে। নিঝুম কপাল কুঁচকে বলল, মানিয়েছে না মানায়নি তাতে আই ডোন্ট কেয়ার আপু, কিন্তু আমার মনে হচ্ছে গরমে শ্বাস বন্ধ হয়ে যাবে। রাদিয়া ঠোঁট কামড়ে দুষ্টু হাসি দিয়ে বলল, গরম কই পাচ্ছ তুমি? এইভাবে ঘোমটা সরিয়ে যদি যখন মেহেরাব ভাই দেখে ফেলে তখন তো। বলেই রাদিয়া চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে ঢং করল। নিঝুম রাদিয়ার কথা শুনে থেমে গেল, হাতের আঙ্গুলে ঘোমটার প্রান্তটা চেপে ধরল। গাল দুটো হালকা লালচে হয়ে উঠল বাতাসে। চুপ করে রাদিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি এইসব কথা বলছো কেন আপু? রাদিয়া আরও হাসলো, কারণ তুমি লজ্জা পাচ্ছ, আর সেটা দেখতে ভীষণ সুন্দর লাগে। নিঝুম আর কিছুই বলল না, আয়নার সামনে বসে চুপচাপ নিজের প্রতিচ্ছবিটা দেখছে। তাকে আজ নীল জামদানিতে মোড়া এক অনিচ্ছুক কিন্তু অদ্ভুতভাবে এক সৌন্দর্যেও যেন তাকে আকৃষ্ট করছে। শাড়ি কখনো পরা হয়নি তার। হঠাৎ নিচে গাড়ির শব্দ ভেসে এলো। রাদিয়া জানালা দিয়ে উঁকি মেরে বলল, ওই যে মেহেরাব ভাই ফিরেছে। নিঝুমের বুকের ভেতরটা হঠাৎ কেমন থমকে গেল। সে কিছু না বলে আয়না থেকে চোখ সরিয়ে নিল। ঘোমটাটা আবার পেছনে পড়ল মাথা থেকে, কিন্তু এবার সে তুলল না। মনে হলো সকালের কথা ভাবতেই আপনা আপনি দুই গালে হাত চলে গেল নিঝুমের। মেহরাব বাড়ি ফিরতেই তার মা ছুটে বেরিয়ে এলো। মেহরাব এক মুহূর্ত মায়ের মুখের দিকে তাকিয়ে রইল, তারপর কোনো কিছু না বলে সিঁড়ি বেয়ে ধীরে ধীরে ওপরে উঠে গেল। মালিহা, যে তখন বসার ঘরের পাশে দাঁড়িয়েছিল, নিঃশব্দে সব দেখছিল, তার চোখে সেই পুরনো দিনের ছায়া, যখন মেহরাবের হাসি ছিল প্রাণবন্ত, কথায় ছিল উচ্ছ্বাস, আজ তার মধ্যে এক অজানা শীতলতা। ঘড়ির কাঁটায় সন্ধ্যা 7টা ছুঁই ছুঁই। বাইরে গাড়ির শব্দে ঘর কেঁপে উঠল। রাদিয়া জানালা দিয়ে উঁকি মেরে চিৎকার করে উঠল, ওই এলো মিহির ভাই, আর সাথে ফুপু, দেখো সীমান্তও এসেছে। নিঝুম একটু নড়ে চড়ে উঠল রাদিয়ার কথা শুনে। রাদিয়া ফিরে তাকিয়ে বলল, তুমি যেও না বাইরে নিঝুম, এই ঘরেই থাকো, আমি দেখছি, দেখে আসি। বলেই তাড়াহুড়ো করে বেরিয়ে গেল রাদিয়া। দরজার পাশে একা দাঁড়িয়ে রইল নিঝুম। ঘড়ির কাঁটার 7টা বাজতেই বাইরে গাড়ির হর্নের শব্দ ভেসে এলো দুবার। রাদিয়া চমকে জানালার থাই খুলে নিচে তাকালো। গাড়ির দরজা খুলে নামছে মিহির, আর তার পেছনে বড় ফুপু, আর ঠিক তার পাশেই এক তরুণ, লম্বা গঠনের, ফর্সা দেখতে হবে সীমান্ত। সীমান্ত মেহরাব এর 2 বছরের ছোট। দৃশ্যটা দেখেই রাদিয়া নিঝুমের দিকে ঘুরে কপালে হাত ঠুকে নাটকীয় ভঙ্গিতে বলল, ওই এলো এক বড় ঝড় ভাবি, সাবধানে থেকো, এই বাড়ির বাতাস আজ কেমন জানি গরম হয়ে উঠবে। নিঝুম অবাক হয়ে বলল, কে এরা? রাদিয়া শাড়ির আঁচলে কাঁধে গুজে হেসে ফেলল, একজন ফুপু, ওই যে
দেখো তো ফর্সা করে ছেলেটা, ওইটা সীমান্ত ভাই। তারপর হঠাৎই দৌড় দিল আর বলে উঠল, আমি কিন্তু যাচ্ছি, তুমি রুমেই থাকবে কিন্তু। বলেই রাদিয়া দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। নিঝুম চুপ করে দাঁড়িয়ে রইল, জানালার বাইরে তাকিয়ে দেখল তার ফুপু বাড়ির ভেতরে ঢুকছেন। সীমান্ত তখন গাড়ির দরজাটা বন্ধ করছে। তার মুখের দিকে ঠিকভাবে তাকানো গেল না, উল্টো পাশ থেকে তাকায়। ফ্রেশ হয়ে মেহেরা ব্যালকনিতে এসে দাঁড়ালো। রাতের বাতাসে হালকা শীত শীত ভাব, চারপাশ নিস্তব্ধ। রাতের আলোয় ঝলমল করছে পুরো আকাশ। হাতে ফোন নিয়ে কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে থেকে একটা নাম্বারে কল দিল। ওপাশ থেকে কল ধরতে মেহেরাবকে কিছু বলল। তা শুনে মেহেরাবের চোখে হঠাৎ এক প্রশান্তি ছড়িয়ে পড়ল। ঠোঁটের কোণে সূক্ষ্ম এক হাসি ফুটে উঠল, যেন অনেক দিন পর কারোর কাছ থেকে এই খবরটা পেয়েছে সে, যে খবর তাকে ভেতর থেকে নাড়া দিল, ভেতরে এনে দিল এক শান্ত ঝড়। নরম কণ্ঠে বলে উঠল, থ্যাঙ্কস, বাট এত দেরিতে খবর দেওয়ার জন্য শাস্তি তুমি অবশ্যই পাবে, বুঝলে? বলার সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিল। চাঁদের আলোয় তার মুখটা এক মুহূর্তে কঠিন হয়ে গেল, যেন হাসির আড়ালে চাপা রইল শত অগোচরের কষ্টের ছায়া। আকাশের পানে চেয়ে মুগ্ধ নয়নে মেহেরা বিড়বিড়িয়ে বলে উঠল, অনন্তকাল ধরে অন্ধকার গহ্বরের মতো স্মৃতির মাঝে খুঁজে ফিরেছি তাকে, আর তারই ছায়ার প্রত্যয় আমার চোখে এসে মিলল আজ। বাস্তবতার মিলনে আজ আমি সেই অমূল্য মুহূর্তটি ছুঁয়ে ফেলেছি, যা চিরদিন এই মেহেরাবের হৃদয়কে আলোকিত করবে। বলেই সূক্ষ্ম হাসি দিল মেহেরাব। নিঝুমকে রাদিয়া টেনে এনে সোফায় বসিয়ে দিয়েছে। ঘরে যেন এক অদ্ভুত নীরবতা, যার ভেতরেও লুকিয়ে আছে অজানা অস্বস্তি। মেহরাবের দুই ফুপু সাহেল আর সীমান্ত নিঝুমের সামনেই বসে আছে। প্রায় কয়েক মিনিট ধরে তাকে দেখছে, হেসে হেসে আর করছে কিছু প্রশ্ন। সব কিছু মিলিয়ে নিঝুমের মনে হচ্ছে যেন তাকে দেখতে এসেছে নতুন করে বিয়ে দেওয়ার জন্য। সবার দৃষ্টি যেন তার ওপরেই এখন, যা তার আত্মার ভেতরে ঢুকে পড়েছে যেন ভয়। সেই দৃষ্টির ভারে নিঝুমের আঙ্গুল দিয়ে আঁচল শক্ত করে ধরেছে, মুখে হাসি রাখার চেষ্টা করছে, কিন্তু বুকের ভেতর হাঁসফাঁস যেন বেড়েই চলেছে। মালিহা পাশে এসে নিশ্চুপ, শুধু রেজওয়ান নেই, শরীর ভালো না থাকায় শুয়ে পড়েছে। বলে গেছে ঘুম থেকে উঠলে বোনেদের সাথে দেখা করব। এই দিকে নিঝুমের অস্বস্তি যেন সীমান্তের দৃষ্টিতে আরও বেড়ে যায়। ছেলেটি সুদর্শন যুবক হলেও চোখ দুটোতে এমন এক দৃষ্টি যা অস্বস্তিকরভাবে স্থির। নিঝুমের তার নজর একটুও ভালো লাগেনি, কারণ সীমান্ত কফির কাপে মুখ ডুবিয়ে চুমুক দিচ্ছে আর তার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে।